আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে, বিশেষ করে ভারত বিষয়ে বিএনপির চমৎকার অবস্থান। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। নতুন সরকারের কিছু কার্যকারিতা আজকের এই দিনে 19 অগাস্টে যা দেখছি তা থেকে দেশবাসী হয়তোবা আনন্দিত উল্লাসিত। আজকে কি কারণে আমরা আনন্দিত উল্লাসিত, সেই কারণটা হলো বাংলাদেশের রাজনীতিতে এখন একটা বড় প্রশ্ন, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? সরকার কি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে? আওয়ামী লীগ নিজে কি করবে? নতুন করে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের এই রিপোর্ট প্রকাশিত হবার পর টিলিপ সিদ্দিকীর ব্যাপারে আবারও যুক্তরাজ্য সরকার নতুন করে তদন্ত শুরু করছে। যুক্তরাজ্যে টিলিপ সিদ্দিকীর বিরুদ্ধে একের পর এক তদন্ত শুরু হচ্ছে। আওয়ামী লীগ আমলে নির্বাচিত 53 জেলা পরিষদ চেয়ারম্যান, 495 উপজেলা চেয়ারম্যান এবং 323 পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখেছেন সেটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। সেই সাথে দর্শক, ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিন। তো দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। দর্শক, আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই যে অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান এবং তার ফলে আওয়ামী লীগের যে পতন, শেখ হাসিনার পতন, সব মিলিয়ে এটি কিন্তু একটা গণহত্যার সামিল এবং এর খেসারত শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে দিতে হবে। এবং ঠিকই তাই, আজকে যেই কারণে জামাত শিবিরের নিবন্ধন বাতিল করা হয়েছিল, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, ঠিক সেই ঘটনা এবং একেবারে জ্বলন্ত ঘটনা, যেটা সারা বাংলাদেশের মানুষ এখন সাক্ষী, যে গণহত্যা সংঘটিত হয়েছে। ইতিমধ্যে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা পর্যন্ত স্বীকার করেছে 650-র উপরে হত্যা হয়েছে। এটা হলো প্রাথমিক রিপোর্ট এবং প্রতিদিনই কিন্তু মারা যাচ্ছে। ফলে অনেকেই শঙ্কা করছেন যে এই মৃত্যু হাজার ছাড়িয়ে যাবে। ফলে এটা এক ধরনের গণহত্যা এবং বাংলাদেশের আগে স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গটা বাদ দিলে বাংলাদেশের আগের পর্বে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে এত বড় গণহত্যা কখনো সংঘটিত হয়নি, যেটা প্রফেসর ইউনুস কূটনীতিকদের বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এক আন্দোলনে এত ছাত্রের আত্মহত্যির ইতিহাস পাওয়া যায় না। সত্যি তাই। এবং তার দায় কিন্তু এখন বহন করতে হচ্ছে আওয়ামী লীগকে এবং তাদের দল আওয়ামী লীগ নাম হিসাবে তার নিষিদ্ধ হচ্ছে, দল হিসেবে নিষিদ্ধ হচ্ছে এবং তাদের যে নিবন্ধন, নির্বাচন কমিশনে যে নির্বাচন করার যে নিবন্ধন, সেই নিবন্ধন বাতিল চেয়ে এখন রিট করা হচ্ছে। দর্শক, এই যে আইনি মোকাবেলায় আইনের প্রসঙ্গটা যাই হোক না কেন, যেটা আদালতের উপরেই আমরা না হয় ছেড়ে দিলাম, কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা, এই গণহত্যার দায় দায়িত্ব কি অস্বীকার করতে পারবে আওয়ামী লীগ? বলতে পারবে যে না, এটা তারা দায়ী না, এটা বিএনপি জামাত দায়ী? কোনোভাবেই পারবে না। শেখ হাসিনা নিজে কিভাবে নির্দেশ দিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে সেনাবাহিনী প্রধানের সঙ্গে অনেক মুলামুলি যে করেছেন, সেটাও গণমাধ্যমে এসছে যে শেষ মুহূর্ত পর্যন্ত সোমবার সকালে তিনি গণভবন ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিলেন যে সেনাবাহিনী বড় ধরনের একটি ডিজাস্টার করবে এই আন্দোলন মোকাবেলার ক্ষেত্রে এবং কঠিন হাতে এটি মোকাবেলা করা হবে। এবং এই ব্যাপারে আজকে প্রকাশ পেয়েছে যে 19 তারিখে যে 14 দলীয় জোটের মিটিং ছিল, সেই মিটিংয়েই সিদ্ধান্ত হয় সেনা মোতায়েন এবং সান্ধ্য আইন জারি করা। তার মানে হার্ড লাইনে যেতে যেতে শেষ পর্যন্ত রক্ষা যে সেনাবাহিনী গুলি চালায়নি বা কামান দিয়ে কোনো গোলাবর্ষণ করেনি, যদি তাই হতো আন্দোলন দমনের জন্য, তাহলে বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন একটি হত্যাকাণ্ড সংঘটিত হতো। কিন্তু যে পর্যন্ত, তার আগ পর্যন্ত যে ঘটনা ঘটেছে, তার ফলে এত হতাহত, এই মৃত্যুর ভারী বহন করা সম্ভব হচ্ছে না এবং এটাকে এখন সারা বিশ্বে মানুষ এটা গণহত্যা হিসেবে আখ্যায়িত করছে। বাংলাদেশের প্রতিটাই দল, সংগঠন সবাই এক বাক্যে স্বীকার করছে যে এটি একটি গণহত্যা এবং এই গণহত্যার দায়ে অলরেডি বিচারের কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। শেখ হাসিনা সহ 10 জনকে প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে এবং প্রতিদিনই ইতিমধ্যে প্রায় 10-12টা মামলা হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে এই গণহত্যার দায়ে এবং বিভিন্ন ব্যক্তির স্বজনরা, বাবা মা, তারা মামলা করছেন। একটার পর একটা। আবু সাইদের পরিবার মামলা করেছে এবং বিভিন্ন সারা দেশে কিন্তু মামলা হচ্ছে। তো এত মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা, তার তদন্ত শুরু হওয়া এবং চলতি সপ্তাহে জানা গেছে যে সপ্তাহখানেকের মধ্যে জাতিসংঘের তদন্ত দল আসবে, তারাও কার্যক্রম শুরু হবে। তো ফলে এর পাশাপাশি এখন হাইকোর্টে যে রিট করা হয়েছে, সেই রিটের প্রেক্ষিতে নিশ্চয়ই সেই রিট নিষ্পত্তির জন্য সেখানে আলোচনা হবে। সেই আলোচনায় কারোর মনে কি কোনো সন্দেহ আছে যে এটি গণহত্যা বলবে না এমন কোনো প্রমাণ আছে এবং এটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে যে এইটি সংঘটিত হয়েছে, এই ব্যাপারে কোনো রকম দ্বিধা নেই। ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার
জন্য, আর সমস্ত অন্য কোনো কার্যক্রম বাদ দিলাম গত 15 বছরের ঘটনা বলি, কিন্তু সর্বশেষ যে ছাত্র জনতার উপর যে গুলিবর্ষণ এবং তার ফলে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এটাই যথেষ্ট একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য। এখন কিন্তু সেই অবস্থায় চলে আসলো। শেখ হাসিনা এমন একটি শাসন ব্যবস্থা উপহার দিল যে এই শাসন ব্যবস্থায় শুধুমাত্র আওয়ামী লীগ এবং তিনি আজীবন ক্ষমতায় থাকবে, আর কোনো শক্তি ক্ষমতায় আসতে পারবে না। এবং ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করা, যেটা প্রফেসর ইউনূস কালকে কুটিদেরকে বলেছেন যে ক্ষমতায় থাকার স্বার্থে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং রাষ্ট্রের সমস্ত বাহিনীকে নিযুক্ত করেছে। বিজিবি, যেখানে যার কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা, সেই বিজিবিকে টেনে আনা হয়েছে ছাত্র দমনের জন্য, র্যাবকে আনা হয়েছে, র্যাবের নির্বিচার গুলিবর্ষণ, পুলিশের গুলিবর্ষণ, বাকি ছিল সেনাবাহিনী। সেনাবাহিনী কেবলমাত্র ব্যাকফায়ার করে, অর্থাৎ তারা পিছু টান দেয় যে না, এই হত্যাকাণ্ডের মধ্যে সেনাবাহিনীর কোনো কাজ না, তারা আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে সহায়তা করবে এবং সেই সহায়তার কাজটা কিন্তু তারা করে যাচ্ছে, কিন্তু তারা কখনোই ছাত্র জনতার উপরে গুলি করবে না। খেয়াল করেছেন গোপালগঞ্জের মতন জায়গায় যেখানে তাদের সেনাবাহিনীর তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হলো, আর একটা ভাঙচুর করা হলো, 7 জনকে আহত করা হলো, ক্ষতবিক্ষত করা হলো, তারপরেও কিন্তু সেনাবাহিনী সেখানে গুলি চালায়নি। ফলে এটা পরিষ্কার যে সেনাবাহিনীকে ব্যবহার ছাড়া বাকি সমস্ত বাহিনীকে ব্যবহার করেছে শেখ হাসিনা, এবং এই গণহত্যার মধ্য দিয়ে তার ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ছাত্রদের অভ্যুত্থান, সেনাবাহিনী নিশ্চুপ হয়ে যাওয়া, আর অন্যান্য বাহিনী শেষ পর্যন্ত টিকতে না পেরে ছাত্র জনতার বিক্ষোভের মুখে, আন্দোলনের মুখে, তার ফলে সরকারের পতন হয়। এখন পরবর্তী সরকার যে মূল কাজগুলো রাজনৈতিক দলগুলো দাবি করছে যে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং যারা দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে। এখন সেই পর্যায়ে কিন্তু চলে আসছে যে আওয়ামী লীগ এক দলগতভাবে তার এই বৈধতা আছে কিনা আর রাজনীতি করার, স্বাভাবিকভাবেই সবাই বলবে যে না, কোনো বৈধতা নেই, যারা গণহত্যার সঙ্গে জড়িত সেই দলের রাজনীতি করার কোনো অধিকার নেই। আজকে কিন্তু সেই পরিস্থিতির মধ্যে পড়েছে এবং তার নিবন্ধনও বাতিল হবে। এই ব্যাপারে কোনো রকম আমার কোনো সন্দেহ নেই, যদি অন্য কোনো ঘটনা না ঘটে। ফলে আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতি নিয়ে ভিন্ন নামে ভিন্নভাবে আবির্ভূত হওয়া ছাড়া আপাতত আমি আর কোনো পথ দেখি না। দর্শক, নতুন সরকারের কিছু কার্যকারিতা আজকের এই দিনে 19 অগাস্টে যা দেখছি তা থেকে দেশবাসী হয়তোবা আনন্দিত, উল্লাসিত। আজকে কি কারণে আমরা আনন্দিত, উল্লাসিত? সেই কারণটা হলো বাংলাদেশের সকল সিটি, উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন জায়গায় যারা নির্বাচনের নামে কলুষিত করেছিলেন, প্রশাসনকে নির্বাচনের নামে কলঙ্কিত করেছিলেন, বাংলাদেশের এই সেক্টরগুলা, স্থানীয় সরকারের জায়গাগুলা, আজকে স্থানীয় সরকারের অ্যাকশনটা দেখে আমি আপনাদের সামনে তুলে ধরছি তাদের অ্যাকশনের কি কার্যকলাপ আজকে ঘটেছে ব্রেকিং নিউজ হিসাবে। আমি দেখছি সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ, ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে। 12টা সিটি কর্পোরেশন আছে ঢাকা উত্তর দক্ষিণ মিলে, সেই 12 জনকে অপসারণ বহিষ্কার করেছে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাদের অপসারণের পর সব সিটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, আগে প্রশাসকও রেডি করা হয়েছে জেলাগুলাতে, এবং যেখানে যেখানে যেই ধরনের নির্বাচিত নামে কলঙ্কিত চেয়ারম্যান ছিলেন, মেয়র ছিলেন, সব জায়গায় প্রশাসন নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আমি দেখলাম যে সোমবার 19 আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত 2টি প্রজ্ঞাপন জারি করা হয়। সিটি কর্পোরেশনের হিসাবটা এসেছে 12টি সিটি কর্পোরেশন। এবার আসি স্থানীয় সরকার বিভাগ থেকে আরেকটি ব্রেকিং নিউজ। দেশের 495 উপজেলার চেয়ারম্যান, 323 পৌর মেয়র, 60 জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিউজটাতে নিশ্চয়ই আপনারা খুশি হয়েছেন, কারণ বাংলাদেশে কোনো উপজেলা চেয়ারম্যানই প্রতিদ্বন্দ্বিতা করেন নাই, কোনো পৌরসভার মেয়র প্রতিদ্বন্দ্বিতা করেন নাই, এবং জেলা পরিষদ চেয়ারম্যান 60 জনও কোনো প্রতিদ্বন্দ্বিতা করেন নাই। তাদের বিপরীতে জামাত, বিএনপি, অন্যান্য কোনো দলের প্রার্থী ছিল না। তারা একক প্রার্থী, কেউ কেউ ডামি প্রার্থী রেখে নাটক করেছেন, কিন্তু তাদের নিজের দলের নিজের লোকেরাই নির্বাচিত হয়েছেন। তাই ডামি আর মামির সময় শেষ। নতুন বাংলাদেশ 24-এ নতুন সোনার বাংলাদেশ দেখিয়েছে আমাদের সোনার সন্তানেরা। আজকের এই 2টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাংলাদেশের এই নতুন অস্থায়ী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আমি 2 দিন আগেও চিন্তা করতাম যে যদি তাদেরকে দিয়ে প্রশাসন চলে তাহলে প্রশাসনে তো দুর্নীতি বন্ধ হবে না, তাহলে তাদেরকে বিদায় দিলে করবেটা কি? তাহলে স্থানীয় সরকার বা এই সমস্ত জায়গায় কি নির্বাচন দিয়ে দিবে? না, এখন প্রশাসক দিয়েছেন, তারপরে নির্বাচন কমিশনারদেরকে গণদুলাই দিয়ে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নির্বাচন কমিশনটাকে নতুনভাবে ঢেলে সাজিয়ে তাদের মাধ্যমে এই নির্বাচনগুলো দেওয়া হবে। এটা আমার প্রত্যাশা এবং আমার যেতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, কারণ আমি আপনাদের সামনে তুলে ধরার দায়িত্ব, কিন্তু বিষয়টা আপনাদেরও কিন্তু অনেক নলেজ আছে, আপনারা অনেকেই রাজনীতিতে পারদর্শী, তাই কমেন্টস করে কিন্তু আপনাদের লেখাগুলো আমি পড়ে থাকি, আপনাদেরকে লাভ
বা লাইক দিয়ে থাকি যে আপনাদের কমেন্টসগুলো অত্যন্ত বিচক্ষণ বলে আপনাদেরকে আমার কাছে মনে হচ্ছে। তাই আপনারা কমেন্টস করে লিখবেন আজকে যে প্রশাসন নিয়োগ করা হয়েছে তা কতটুকু রাইট করেছেন আমাদের এই অস্থায়ী সরকার। পাশাপাশি আমি যে ভবিষ্যৎবাণী করলাম যে এখন নির্বাচন কমিশনকে পদত্যাগ করিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করে তারপরে তাদের মাধ্যমে এই নির্বাচনগুলা, কারণ এই নির্বাচনগুলোর দায়িত্ব পালনের জন্য নতুন নির্বাচন কমিশন লাগবে। সেটা সাংবিধানিক বলেন, সিস্টেমে বলেন, নিয়মে বলেন, মানুষের বিশ্বস্ততার বিষয় আছে, কোরআনদেরকে কোনো দায়িত্ব না দেওয়া। তাই এই গ্যাপে যতটুকু সময় থাকবে ওই গ্যাপটা পূরণ করবে প্রশাসক যারা আজকে দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে জুনায়েদ আহমেদ পলক এবং আনিসুল হক মোটামুটি এই আন্দোলনের সময় বহুল চর্চিত দুটো নাম। আনিসুল হকের সঙ্গে ব্যাপারটা বারবার আসছে যে উনি ছাত্রদের সঙ্গে সমঝোতা করার জন্য বারবার এসেছেন, বিভিন্ন রকম আইনগত দিক উনি দেখিয়েছেন এবং আইনগত দিক দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এগুলো আনিসুল হকের বহু পুরনো বৈশিষ্ট্য। আর জুনায়েদ আহমেদ পলক আলোচনায় এসেছেন ইন্টারনেট বন্ধ করে দেওয়ার মাধ্যমে। ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছেন, উনি নানা রকম ওনার হাতে যেগুলো ছিল সবগুলো প্রয়োগ করেছেন। এখন এদেরকে যখন জিজ্ঞাসাবাদ, এরা কিন্তু আনিসুল হক এবং সালমান রহমানকে রিমান্ডে আনা হয়েছে, জুনায়েদ আহমেদ পলককেও রিমান্ডে আনা হয়েছে এবং তারা সবাই এখন ডিবি কার্যালয়ে আছেন। ডিবির কর্মকর্তারা ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং এই জিজ্ঞাসাবাদে যতদূর জানা গেছে যে খুব একটা প্রহার হচ্ছে না অথবা কোনো রকম শারীরিক নির্যাতন হচ্ছে না, খুবই তাদেরকে ভদ্রজনচিতভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা কি করছেন, আমি মূলত কি বলছেন, কি করছেন, কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন, এগুলো আমি আনিসুল হক এবং পলকের কথাটাই বলি। বিভিন্ন পত্রিকায় যে রিপোর্টগুলো আমি পেয়েছি, যেমন ইত্তেফাকে একটা রিপোর্ট হয়েছে, নামটা হয়েছে রিমান্ডে প্রশ্ন করলে হাসেন আনিসুল হক। মানে যে প্রশ্ন ওনাকে করা যায় উনি মুসকি মুসকি হাসেন, কোনো জবাব দেন না, উল্টো আরো জিজ্ঞাসা করেন যে এখন সুপ্রিম কোর্টে কে কে আসলো, কোন কোন বিচারপতি পদত্যাগ করলেন, কোন বিচারপতি দায়িত্ব নিলেন, এসব তো খবর নেন পুলিশের কাছ থেকে। উনি নিজে কোনো খবর দেন না এবং মুসকি মুসকি হাসেন এবং তাকে জিজ্ঞাসা করা যে আপনি এগুলি কেন করছেন, কিছু উনি মানে খুবই স্বাভাবিক আছেন, কোনো রকম ঘাবড়ে যাননি এবং উনি বলেন যে ভাই এই যে হত্যা মামলায় আমাকে আটকাইছে, হাসেন। তার মানে উনি ধরেই নিয়েছেন যে হত্যা মামলায় ওনার কিছু হবে না। আইনজীবী মানুষ, আইনজীবী হওয়ার কারণে উনি তো বুঝতে পেরেছেন যে আসলে ওনার এই হত্যা মামলায় তেমন কিছু হবে না, এই জন্য হয়তো হাসেন। আরেকটা জিনিস, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি এগুলো কেন করেছেন, উনি কিন্তু একইভাবে বলেছেন যে এগুলো আমরা কেবল প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছি। প্রধানমন্ত্রী বলেছেন আমরা করেছি, এই পর্যন্তই, এর বাইরে আর কোনো আলোচনা নাই। দেখুন এটা নিয়ে আমি পরে একটু কথা বলবো, আমি তবু ওনার একটু লাইনটা পড়ে শুনে আমার বক্তব্যটা। এবং আনিসুল হক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র। হত্যা মামলায় কেন আমাকে রিমান্ডে এনেছেন, যারা সরাসরি কিলিংয়ের অংশ নিয়েছিল তাদেরকে ধরেন। তার মানে আপনি হত্যা মামলায় আসলে তাকে কিন্তু আটকাতে পারবেন বলে আমার কাছে মনে হয় না, তবে এখন কিছু তো আটকাতে হবে, এই জন্য এটাতে হয়তো দেওয়া হয়েছে বলে আমার ধারণা। আমাদের পুলিশের এটা একটা পুরোনো টেকনিক, একটা মামলায় ধরেন তারপরে ধীরে ধীরে মামলার সংখ্যা বাড়তে থাকে, হয়তো অন্য প্রসঙ্গ আসবে। এখন পলকের ব্যাপারটা বলি, আনিসুল হক যেরকম শক্ত ছিলেন, পলক কিন্তু ততটা শক্ত নন। এর কারণ আছে, আনিসুল হক তো সিজন পলিটিশিয়ান না হলেও সিজন লয়ার, তো উনি তো আইনটা ভালো বুঝেন, কাজে কোন আইনের কোন মামলায় তার কি হতে পারে এটা উনি খুব ভালোভাবে জানেন, কাজে হয়তো উনি ঘাবড়ান নাই। আর জুনায়েদ আহমেদ পলক মনে হয় জীবনে প্রথম এবার জেলে গেছে, তার বয়সও কম, রাজনীতিতে অভিজ্ঞতাও কম, বিশেষ কারো আশীর্বাদের কারণে উনি মন্ত্রী হতে পেরেছেন, এমপি হতে পেরেছেন, তো উনি একটু ঘাবড়ে যাবেন, এটাই স্বাভাবিক। ওনার আরেকটা সমস্যা হলো ওনার সন্তান এবং স্ত্রী সবাই আমেরিকা চলে গেছে, কিন্তু এই গন্ডগোলের সময়ে উনি তাদেরকে আমেরিকায় পাঠিয়ে দিয়েছেন। হয়তো সন্তানের প্রতি একজন বিরহ কাজ করে, বিপরীত দিকে আনিসুল হকের কোনো সন্তান নাই, স্ত্রী নাই, ওনার কোনো এরকম কোনো বিকারের জন্য হয়তো বা নাই, আমি জানি না কি অবস্থা। তো পলক সাহেবকে যে কোনো প্রশ্ন করা হোক উনি কেবল মাথা নিচু করে কাঁদছেন, কান্না করছেন। 6 বছরে কেন আপনি কি করছেন মন্ত্রণালয়ে, যা প্রশ্ন করা হোক উনি খেলে কাঁদেন, কাঁদতে কাঁদতে একটু জবাব দেন। এবং উনি বলেছেন যে তিনি মন্ত্রণালয় চালেও আসলে তিনি একা কিছুই করতেন না, এটাই খুব স্বাভাবিক এই কারণে ওনার মন্ত্রণালয় একজন উপদেষ্টা ছিল, ওনার মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি প্রবাসী উপদেষ্টা, প্রবাসী মানে উনি আমেরিকায় থাকতেন। আমি জয়ের কথা বলছি, সজীব ওয়াজেদ জয়, উনি ছিলেন তার উপদেষ্টা। তো মাথার উপরে এরকম একটা মানে আপনার মানে উপদেষ্টা থাকলে জয়ের যে কি অবস্থা, যে মানসিক স্থিরতার কি অবস্থা, এটা তো আমরা গত কয়েকদিনে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে ওনার যে ইন্টারভিউগুলো সেখানে দেখেছি, কিন্তু সকালে একটা বলে বিকেলে একটা বলে, এই বলে আমার মা পদত্যাগ করেন নাই, আবার বলে আমার মা পদত্যাগ করেছেন, আবার বলে আমরা মা রাজনীতি করবেন না, আবার বলে যে না আপনি রাজনীতি করবেন, টুঙ্গি বেড়াইতে থাকবেন, এই সমস্ত আবার তোর কথা উনি বলেন। এইরকম অপ্রকৃষ্ট অস্ত্রের মতো যিনি কথা বলেন, তার আন্ডারে থাইখা প্রতিমন্ত্রীকে চালানো পলকের জন্য মোটামুটি নিশ্চয়ই খুব প্রবলেম ছিল। যাই উনি বলছেন যে আমার কোনো কিছু আমার ইচ্ছা অনুযায়ী হয় নাই, আমাকে যা বলা হয়েছে আমি তাই করেছি, ওই একই কথা। এবং সর্বশেষ যে ইন্টারনেট বন্ধ করার ব্যাপারটা, এটার জন্য কিন্তু তিনি নিজেকে দায়ী করেন নাই। উনি বলছেন এটা মূলত কাজটা করছে এনটিএমসি, যেটা আছে যে আপনার সাবেক সেনা কর্মকর্তা ছিল যে জিয়াউল আহসান, মেজর জেনারেল জিয়াউল আহসান, উনার সিদ্ধান্তে এটা হয়েছে। এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রীরও সায় ছিল এই ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে। এই জিয়াউল আহসানও কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং উনিও এদের সঙ্গে আছেন, রিমান্ডে আছেন। জিয়াউল আহসানকেও মানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং জিয়াউল আহসান সম্পর্কে আমি মানে ইচ্ছা আছে আমার আরেকটা সেপারেট একটা কন্টেন্ট করা, কারণ এর মধ্যে ওনার যে সমস্ত খবর পেয়েছি আমি, ভয়ঙ্কর সব তথ্য। যাই হোক, ওনারা আছেন এবং পলক কান্নাকাটি করেছেন এবং নিজের দায় অস্বীকার করার চেষ্টা করেছেন। এখন এই বিষয়গুলো থেকে একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, সেটা হলো
যে আসলে এই সরকার, এই মন্ত্রণালয়, এই যে মন্ত্রী যারা ছিল, এরা আসলে ছিল অর্ডারলির মতো, জাস্ট অর্ডারলি, মানে যা বলতো তাই করতো, জিয়াপা করতো আর কাজ করতো। পুরো বিষয়টি চালাতেন একা শেখ হাসিনা। এই মন্ত্রীদের সেই মেরুদণ্ডও ছিল না, যেহেতু তারা যোগ্যতার বলে মন্ত্রী হয়নি, মোসাহেবের মাধ্যমে মন্ত্রী হয়েছে, অতএব প্রধানমন্ত্রী যা বলতেন এরা একান্ত অনুগত ভৃত্যের মতো সে কাজটাই করতেন। এই জায়গাটা নিয়ে কিন্তু মূল আপত্তিটা, যে একটা সরকার কেন এমন হবে যে এটা পুরো সরকারটা একজন লোক চালাবে এবং ওনার যা ইচ্ছা উনি তাই করবেন, মানে উনি ঈশ্বর, এই দেশের উনি বাবা, উনি মা, উনি ঈশ্বর, আর তো নাই এখানে। তো এই যে স্বৈরতান্ত্রিক শাসন, এটার অবসানের জন্য কিন্তু এই আন্দোলনটা হয়েছে। এবং আমরা কিন্তু অবশ্যই চাইবো আগামীতে এমন কোনো সরকার যেন আসতে না পারে যিনি নাকি তার মন্ত্রীদের সঙ্গে প্রভুর মতো আচরণ করবেন এবং মন্ত্রীরা তার সামনে ভৃত্যের মতো আচরণ করবেন। এবং দেশের সাধারণ মানুষ, যেখানে মন্ত্রীরাই ভৃত্য, সাধারণ মানুষের কি অবস্থা, তারা কীট পতঙ্গ। তো এমন শাসন আমরা আর চাই না। আর এই যারা কাঁদেন অথবা যারা হাসেন এবং যারা নিজেদেরকে ভৃত্য ভাবতে এবং বলতে ভালোবাসেন, তাদেরকেও কিন্তু মায়া দেখানোর কোনো সুযোগ নেই। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।